বাংলাদেশ বেতার কুমিল্লা। প্রিয় শ্রোতা, কৃষি বিষয়ক ফোন-ইন অনুষ্ঠান থেকে সবাইকে স্বাগতম। কেমন আছেন? আমাদের আজকের বিষয় মুক্ত জলাশয়ে মৎস্য উৎপাদন বৃদ্ধিতে মৎস্য সংরক্ষণ আইনের গুরুত্ব ও প্রয়োজনীয়তা। আমাদের সাথে সম্মানিত অতিথি স্টুডিওতে উপস্থিত আছেন কুমিল্লা জেলার মৎস্য অধিদপ্তরের জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ বেলাল হোসেন, আর উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ মহসিন মিজি। বন্ধুরা, অনুষ্ঠান চলাকালে আপনাদের কোনো প্রশ্নের উত্তর জানতে ফোন করুন এই নম্বরে 013309504221। পাশাপাশি ইমেল বা ফেসবুকে যোগাযোগ করতে পারবেন। আমাদের ইমেল অ্যাড্রেস bbkumilla2009@gmail.com এবং ফেসবুক আইডি www.facebook.com/বাংলাদেশ বেতার কুমিল্লা। এছাড়া অনুষ্ঠানটি বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতারে শুনতে পাবেন। আমরা মাছে ভাতে বাঙালি। বর্তমানে মৎস্য চাষে একটি বিপ্লব হয়েছে। তার বাস্তব উদাহরণ আমরা আমাদের বিভিন্ন হাটে বাজারে গেলেই বোঝা যায় যে এখন আমাদের যে দেশি প্রজাতির অনেক মাছই এখন পাওয়া যায় হাতের নাগালে, এবং বিদেশি মাছ এবং যুক্ত হয়েছে আমাদের এই মৎস্য অধিদপ্তরের নিরলস প্রচেষ্টায়। বাংলাদেশের সর্বস্থানে এখন মাছের চাষ অবাধে হচ্ছে। আমি উদাহরণ হিসেবে বলতে পারি যে আমাদের যে পুকুর এবং দিঘিতে যেভাবে মাছের চাষ হচ্ছে, পাশাপাশি উন্মুক্ত জলাশয়গুলিতেও এখন আধুনিক প্রযুক্তিতে মাছের চাষ হচ্ছে। এর পিছনে মৎস্য অধিদপ্তরের ভূমিকা অপরিসীম। আসুন আমরা এই বিষয়ে আজকে বিস্তারিত জেনে নিব। আমাদের আজকের অতিথি কুমিল্লা জেলা মৎস্য অধিদপ্তরের জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ বেলাল হোসেন। স্বাগতম আপনাকে আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে আমার প্রথমেই যে প্রশ্নটা থাকবে যে বর্তমানে মৎস্য উৎপাদনে বাংলাদেশের অবস্থা এবং মুক্ত জলাশয় হতে কি পরিমাণ মাছ পাওয়া যায়? ধন্যবাদ আপনাকে। আমি প্রথমে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাদের বাংলাদেশ বেতার কুমিল্লা কর্তৃপক্ষকে আজকের এই সুন্দর আয়োজনের জন্য। এবং আজকে যে বিষয় নিয়ে আপনি আলোচনা শুরু করেছেন, মুক্ত জলাশয় এবং মুক্ত জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধিতে আমাদের মৎস্য সংরক্ষণ আইনের গুরুত্ব কতটুকু, এবং আপনি প্রথম যে প্রশ্নটি টেনেছেন যে আমাদের বর্তমানে বাংলাদেশে মাছের উৎপাদনের অবস্থাটা কি। আসলে আমরা সবাই জানি যে বর্তমানে আমরা মাছ উৎপাদনের ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ, এবং আমাদের দেশে মোট 49 লক্ষ মেট্রিক টনের মতো মাছ উৎপাদন হচ্ছে। এবং এই যে টোটাল যে মাছ উৎপাদন হচ্ছে, এই মাছ কিন্তু তিনটি উপখাত বলি, যে একটি হলো যে পুকুর দিঘি যেখানে মাছের চাষ করা যায় এরকম জায়গা থেকে আসে, আরেকটি হলো ক্যাপচার, নদী নালা খাল বিল এই জায়গা থেকে ক্যাপচার আমরা বলি, এটাকে ক্যাপচার থেকে আসে। তো উৎপাদন থেকে পুকুর দিঘি থেকে এখানে অ্যাকোয়াকালচার যেটিকে আমরা বলছি, এখান থেকে আসে প্রায় 58 ভাগ, এবং ক্যাপচার থেকে আসে 28 ভাগ, এবং বাকি 14 ভাগ আসে আপনার মেরিন থেকে। তো এই আমাদের টোটাল যে প্রোডাকশনে এখানে মুক্ত জলাশয়ের কন্ট্রিবিউশনটা কিন্তু তুলনামূলকভাবে অ্যাকোয়াকালচারের যে কন্ট্রিবিউশন তার চেয়ে অনেক কম। তারপরেও আমাদের এই মুক্ত জলাশয়ের উৎপাদন, যেমন আমাদের কুমিল্লার কথা যদি আমরা বলি, কুমিল্লা ডিস্ট্রিক্টে আপনি জানেন যে গোটা বাংলাদেশের আসপেক্টে এখানে আমাদের কুমিল্লাতেও অ্যাকোয়াকালচারে মাছ উৎপাদনের ক্ষেত্রে বাংলাদেশের মধ্যে দ্বিতীয় অবস্থানে আছে। এবং এখানেও বেশ প্রায় 30টির অধিক ছোট বড় নদী আছে, প্লাবন ভূমি আছে প্রায় 235টির মতো, বিল আছে। এগুলো থেকেও কিন্তু আমাদের মাছের উৎপাদন আমরা আসছে আমাদের। জি, ধন্যবাদ আপনাকে। কৃষিতে কুমিল্লা প্রতিকৃত, এটা বলার অপেক্ষা রাখে না, কারণ প্রাচীনকাল থেকেই কৃষির যে নতুন নতুন প্রযুক্তি কুমিল্লাতে আসলেই কৃষকরা খুব সহজে গ্রহণ করে। এক্ষেত্রে মৎস্য চাষেরও যে বিপ্লব কুমিল্লাতে হয়েছে, এটা বলার অপেক্ষা রাখে না। আমার এবারের প্রশ্ন যে কুমিল্লা জেলার মুক্ত জলাশয় মাছের উৎপাদন কেমন? এখানে আমাদের মুক্ত জলাশয়ে বিশেষ করে যদি খুব সুনির্দিষ্টভাবে আমি বলতে চাই, তাহলে আমাদের নদী আছে প্রায় 30টির মতো, যেখান থেকে 1167 মেট্রিক টন মাছ আমরা পাচ্ছি, এবং বিল 245টি রয়েছে, যেখান থেকে 353 মেট্রিক টন, এবং 225টি প্লাবনভূমি থেকে প্রায় 74,000 মেট্রিক টন আমরা মাছ পাচ্ছি। একটা ভালো, ধন্যবাদ। আমার এবারের প্রশ্ন যে মুক্ত জলাশয়ের উৎপাদন বৃদ্ধিতে মৎস্য অধিদপ্তর বা সরকার কি পদক্ষেপ নিয়েছেন? খুব সুন্দর একটি প্রশ্ন। আসলে আমরা সবসময় মাছের উৎপাদন বৃদ্ধিতে এবং নিরাপদ মাছের উৎপাদন বৃদ্ধিতে আমরা কাজ করে থাকি, এবং মৎস্য অধিদপ্তর আমাদের প্রতি জেলা এবং উপজেলাতে
বিশেষ করে মুক্ত জলাশয়ের মাছের উৎপাদন বৃদ্ধির জন্য কয়েকটি কাজ আমাদের সুনির্দিষ্টভাবে থাকে। তার মধ্যে একটি হলো যেমন নার্সারি স্থাপন, বিল এলাকায় বিল নার্সারি স্থাপন। বিষয়টা এরকম যে আমাদের যে জলাশয়গুলোতে যেমন বিলের সন্নিকটে যেখানে পুকুর আছে, এই পুকুরে আমরা রেণুপোনা, আমাদের যে হ্যাসারি আছে যেখান থেকে রেণু উৎপাদন হচ্ছে, এই রেণুটা নিয়ে আমরা বিলের সন্নিকটে যে পুকুরটা আছে অথবা বিলের মধ্যে যে পুকুরটা আছে সেখানে আমরা নার্সিং করি। এটি আমাদের সাধারণত 45 দিন অথবা প্রায় 2 মাসের মতো নার্সিং করার পরে চমৎকার উদ্যোগ। হ্যাঁ, উদ্যোগ। এবং এটা যখন আঙ্গুলে সাইজ হয়ে যায়, আঙ্গুলের মতো আঙ্গুলে পোনা হয়ে যায়, তখন এই পোনাটা কিন্তু আমরা বিলে ছেড়ে দিই। তো বিল একটা উন্মুক্ত জায়গায় এই মাছটা যখন ছেড়ে দেওয়া হয় তখন কিন্তু খুব সহজেই বিলের প্রাকৃতিক পরিবেশে মাছগুলো বড় হওয়ার একটা সুযোগ পায়। এটি ছাড়াও আমরা প্রতি বছর, আপনি জানেন যে আমাদের বিশেষ করে বর্ষার সময়ে আমরা কিন্তু সরাসরি কিছু পোনা আমরা বিলে আমরা অবমুক্ত করে থাকি। তো এটিও আমাদের মুক্ত জলাশয়ে মাছের উৎপাদনের ক্ষেত্রে একটা বড় ভূমিকা রাখে। এরপরেও আমাদের কিছু কার্যক্রম আছে, যেমন আমাদের গোটা বাংলাদেশের কথা যদি বলি, প্রায় 500-ও বেশি আমাদের অভয়াশ্রম আছে, মৎস্য অভয়াশ্রম, যেখানে বিলে সাধারণত বিল অথবা নদীতে অভয়াশ্রমগুলো স্থাপন করা হয়। আমি যদি কুমিল্লা জেলার কথা বলি, এখানে আমার প্রায় 8টি মৎস্য অভয়াশ্রম আছে, বিলে আছে, নদীতে আছে। তো এই অভয়াশ্রমগুলো মাছের বংশকে ধরে রাখার জন্য, মাছের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য খুব গুরুত্বপূর্ণ একটি স্থাপনা, যেটি মূলত দেখা যায় যে মাছ তার প্রজনন মৌসুমে সাধারণত এই জায়গাগুলোতে তারা একটু লুকাতে পছন্দ করে। আমরা এই মৎস্য অভয়াশ্রমগুলো আমরা কিন্তু যখন এটি তৈরি করা হয়, এটি বেশ বড় সাইজের, চারিদিকে এটিকে আমরা বিভিন্ন রকম আপনার থাকে ডালপালা, তারপরে কচুরিপানা দিয়ে, এবং চারিদিকে একটা রেড ফ্ল্যাগ দেওয়া হয়, যাতে এই সময়টাই আপনার এই মৎস্য অভয়াশ্রম থেকে কিন্তু কেউ মাছ ধরতে পারবে না। এবং এটির নির্দিষ্ট বিভিন্ন সময়ে বিভিন্ন সিজন থাকে, যে ব্যান্ড পিরিয়ড থাকে, এই সময় মাছ ধরা যাবে না। এটা কিন্তু আমাদের ডিক্লারেশন থাকে। এই ডিক্লারেশন গুলোই কিন্তু আমাদের মৎস্য সংরক্ষণ যে আইন আছে, সে আইনে কিন্তু বিষয়গুলো তুলে ধরা আছে। মূলত মৎস্য অধিদপ্তর যে কার্যক্রমগুলো করছে, স্পেসিফিক এই কয়েকটি কাজ, এটি হলো আমাদের জাস্ট মুক্ত জলাশয়ে যে মাছের উৎপাদন আছে, এই উৎপাদনটাকে টিকিয়ে রাখার জন্য অথবা উৎপাদনটাকে আরেকটু বেগবান করার জন্য এই পদক্ষেপগুলো আমাদের প্রতি বছরই আমরা নিয়ে থাকি। সত্যি, তার আপনি যথার্থই বলেছেন যে যার ফলশ্রুতিতে আমরা কিন্তু এখন আমাদের দেশীয় প্রজাতির মাছ থেকে শুরু করে চাষকৃত মাছ, মোটামুটি সব মাছই এখন বাজারে খুব হাতের নাগালে সহজেই পাওয়া যাচ্ছে। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বাংলাদেশ বেতার কুমিল্লা কেন্দ্রের স্টুডিও থেকে কৃষি বিষয়ক ফোন ইন অনুষ্ঠান। আমাদের আজকের বিষয় মুক্ত জলাশয়ে মৎস্য উৎপাদন বৃদ্ধিতে মৎস্য সংরক্ষণ আইনের গুরুত্ব ও প্রয়োজনীয়তা। আর এই বিষয়ে যদি আপনারা বিস্তারিত জেনে নিতে চান, তাহলে এই নম্বরে ফোন করুন 013309500421। পাশাপাশি ইমেল বা ফেসবুকে যোগাযোগ করতে পারবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি চমৎকারভাবে আমার এই প্রশ্নের উত্তরগুলি দিচ্ছেন। আমার এই পর্যায়ে আপনার কাছে প্রশ্ন, যে মুক্ত জলাশয়ের মাছ সংরক্ষণের জন্য আর কি পদক্ষেপ গ্রহণ করা হয়, এবং সেই সাথে আরেকটা প্রশ্ন আপনার কাছে জানবো যে ইলিশ ধরার যে নিষেধাজ্ঞা আমরা প্রতি বছর দেখি বিভিন্ন মাধ্যমে, এই বিষয়ে আচ্ছা বলবো আপনাকে। আমি মুক্ত জলাশয়ে যে মাছের উৎপাদন, এটিকে আপনার বৃদ্ধির জন্য এবং এই উৎপাদনটাকে ধরে রাখার জন্য আমি যে কয়েকটি কথা বললাম যে প্রতি বছরই আমরা করছি, বিশেষ করে বিল নার্সারি স্থাপন, অভয়াশ্রম স্থাপন, রক্ষণাবেক্ষণ, পুনঃঅবমুক্তি, এর পাশাপাশি একটি বিষয় কিন্তু খুব গুরুত্ব সহকারে বুঝতে হবে। সেটি হলো যে আমরা বিলে আমরা নার্সিং করে পোনা ছেড়ে দিচ্ছি, বিলে মাছ উৎপাদনের জন্য আমরা চেষ্টা করছি। তো এই মাছগুলো তো যখন বিলে চলে যায়, এই বিলের মাছগুলো কিন্তু রক্ষা করতে হবে। যত্রতত্র যখন তখন কিন্তু মাছ ধরা যাবে না। এখানে এই যাতে যখন তখন মাছ না ধরে, এই জন্য কিন্তু আমরা বিভিন্ন সময়ে যে গণসচেতনতার যে সভাগুলো আছে, সভা, সেমিনার, এই কাজগুলো করে থাকি। এবং বিভিন্ন সময় আমরা পোস্টার, লিফলেট, আপনি দেখবেন যে অনেক বিলে, বড় বিলের সামনে হয়তো দেখা যায় একটা বড় বিলবোর্ড আমরা স্থাপন করেছি, যেখানে একটি রাস্তার সামনে হয়তো বড় বিলবোর্ড স্থাপন করা আছে। সেখানে কিন্তু এই মৎস্য সংরক্ষণের জন্য কি নিয়ম নীতিগুলো অনুসরণ করতে হবে, এই কাজগুলো কিন্তু আমরা ব্যাপক প্রচার করছি। মূল লক্ষ্যই হলো যাতে আমাদের যারা মাছ ধরে খান অথবা যারা মাছ ধরেন, তারা কিন্তু মাছ ধরবেন, কিন্তু তার নিয়ম অনুসরণ করে মাছ ধরতে হবে। যত্রতত্র যখন তখন যে কোনো মাছ ধরা, অথবা আপনার অনেক মাছ আছে যে মাছগুলো নিষিদ্ধ,
নিষিদ্ধ। সেই মাছগুলোও চাষ করা যাবে না। হুম। এই বিষয়গুলো অনুসরণ করতে হবে। নিষিদ্ধ যেমন- যেমন মাছের নাম কি বলবেন? আমরা যেমন এই যে আফ্রিকান মাগুরের কথা আছে, জি। আপনার সেখানে সাকার ফিশ আছে, হুম। এই মাছগুলো তো আমরা চাষ করতে পারবো না। শাকার এই মাছ fish কোনটা কি? আমরা শাকার পিরাহানা fish, যেটাকে বলি নাকি? পিরানহা একটা আছে, এটা ছাড়াও একটা সাকার ফিশ আছে, অনেকে অ্যাকোয়ারিয়ামে এটি আচ্ছা। চাষ করব বলে ব্যবহার করতে, এখন আস্তে আস্তে এটা অনেকে যত্রতত্র, এটি অনেক নদীতে, বুড়িগঙ্গা নদীতেও সাকার ফিশের এখন সংখ্যা অনেক বেশি। তো এই আমাদের মূল যে বিষয়টা হলো যে আমাদের জনগণকে এবং যারা মৎস্যজীবীরা যারা রয়েছেন তাদেরকে যে মাছ চাষের যে ব্যান পিরিয়ড গুলো আছে, জি। এই পিরিয়ড গুলো কিন্তু আপনার মানে যথাযথভাবে প্রতিপালন করতে হবে। যেমন আপনি খুব খুব সুন্দরভাবে বললেন যে ইলিশের বিষয়টা। জি। যেমন আমি যদি উদাহরণ হিসেবে জাটকার কথাটা বলি, জাটকা তো আমরা জানি যে 10 ইঞ্চির চেয়ে ছোট হুম। যে ইলিশ মাছ, এটিকে জাটকা মাছ বলা হচ্ছে, এবং জাটকা ধরা যাবে না। হুম। কখন থেকে? এটি আমরা ডিক্লারেশন দেওয়া আছে যে আমাদের নভেম্বর থেকে জুন মাস পর্যন্ত হুম। জাটকা ধরা, পরিবহন, ক্রয়, বিক্রয় এটা সম্পূর্ণ নিষিদ্ধ। তো এই যে বিষয় আছে, শুধু জাটকার কথা বললাম, আবার ইলিশ যখন প্রজনন মৌসুম আছে ইলিশের, তখন কিন্তু আমাদের যে ব্রুড ফিশ, ব্রুড ইলিশ, এটিকে কিন্তু সংরক্ষণ করতে হবে। এর জন্য একটা ব্যান পিরিয়ড ডিক্লেয়ার করা হয়। সাধারণত অক্টোবর মাসে দেখা যায় যে 21 থেকে 22 দিন পূর্ণিমা অথবা অমাবস্যার সময়, এই সময়টা ইলিশ মাছ ধরা যাবে না, এবং এই জন্য আমরা কিন্তু ব্যান পিরিয়ড ডিক্লারেশন করছি। যারা মৎস্যজীবী আছেন তাদেরকে এটি অনুসরণ করতে হবে। এখন অনেকে মনে করতে পারেন যে ব্যান পিরিয়ডে আমরা যে ব্যান চাপিয়ে দিলাম, তাহলে তারা কিভাবে, তারা চলবে কিভাবে? এখানে কিন্তু সরকার অনেক ভালো সুন্দর সুন্দর পদক্ষেপ নিয়েছেন। তার মধ্যে একটি হলো ভিজিএফ। আপনি জানেন যে যখন জাটকা ধরা নিষিদ্ধ আমরা ঘোষণা করছি, তখন কিন্তু মৎস্যজীবীদের যারা সংশ্লিষ্ট এই কাজের সাথে জড়িত আছে তাদেরকে কিন্তু ভিজিএফ দেওয়া হচ্ছে 40 কেজি করে। চাল দেওয়া হয়। হ্যাঁ, চাল দেওয়া হচ্ছে, 40 কেজি চাল দেওয়া হচ্ছে আপনার প্রতি মাসে একটি পরিবারের জন্য। আচ্ছা। আবার মা ইলিশের সংরক্ষণের জন্য যে 21-22 দিন আমরা ঘোষণা করি যে এই সময় ইলিশ ধরা যাবে না, সে সময় কিন্তু আমরা ভিজিএফ দিচ্ছি। শুধু তাই নয়, সরকার কিন্তু এখন ইলিশ একটি প্রকল্প আছে, প্রকল্পের মাধ্যমে বিকল্প যে আয়বর্ধক, এখানে অনেক আছেন যে এই সময়টা তারা আসলে যে মাছ ধরতে না পারলে এই সময়টা তারা কি করে খাবে, এটির জন্য কিন্তু আমরা আবার বিকল্প তার আয়ের সংস্থানের জন্য তাদের কিন্তু ব্যবস্থা নেওয়া হচ্ছে মৎস্য অধিদপ্তর থেকে। অনেক সময় তাদেরকে দেখা যায় গরু ছাগল এগুলো প্রতিপালনের জন্য তাদেরকে গরু ছাগল বিতরণও করা হচ্ছে। এই কার্যক্রম কিন্তু চলমান আছে। কাজে এই মুক্ত জলাশয়ের মাছের উৎপাদন বৃদ্ধিতে এবং এই উৎপাদনটাকে ধরে রাখার জন্য আমরা কিন্তু কাজ করে যাচ্ছি। সত্যি আপনাদের এই কার্যক্রমগুলি আসলেই প্রশংসনীয়, যার হাত ধরে আসলে এখন বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আমার এবারের প্রশ্ন যে মৎস্য সংরক্ষণ আইন বা বিধিমালার উল্লেখযোগ্য কি বিষয় আছে যা জনগণের মেনে চলা খুবই উচিত? এটাও খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন। বিধিমালা আমি একটু এখানে কোট করে আমি বলতে চাই যে আমাদের মৎস্য সংরক্ষণ যে আইন আছে সেটি হলো 1950 এবং এরপরে মৎস্য সংরক্ষণ, মৎস্য সুরক্ষা এবং সংরক্ষণ যে বিধিমালা 1985, বিধিমালার আমাদের প্রতিপালন করতে হয়। আমরা এটি মাঠ পর্যায়ে আমাদের এটির বাস্তবায়ন আমাদের করা হচ্ছে, এবং এই বিধিতে সুস্পষ্টভাবে যে বিষয়টি বলা আছে সেটা একটু আমি তুলে ধরতে চাই। সেটি হলো যে নদী, নালা, খাল, বিল, এই বিভিন্ন জায়গাতে আপনার কখনো স্থায়ী ফিক্সড ইঞ্জিন, যেটা স্থায়ী স্থাপনা গড়ে তোলা যাবে না, কোনো বাঁধ নির্মাণ করা যাবে না। এখানে আপনার যে কিছু জাল আছে, যেমন সুতি জাল, খরা জাল, তারপরে চরঘেরা জাল, এগুলো দিয়ে কিন্তু মৎস্য আহরণ করা যাবে না। এটি বিধিতে বলা আছে, এটি মেনে চলতে হবে। জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত 9 ইঞ্চি বা তার ছোট সাইজের যে রুই জাতীয় মাছ, বিশেষ করে রুই, কাতলা, মৃগেল, কালবাউস, ঘনিয়া, এই মাছ আহরণ করা, পরিবহন করা এবং বিক্রয় করা পুরোপুরি নিষিদ্ধ। এটি বিধিমালা আমাদের মানতে হবে। এখানে আমি জাটকার কথা আগেই বলেছি যে এটির সময় হচ্ছে যে ব্যান পিরিয়ড হলো যে আপনার নভেম্বর থেকে 30 জুন পর্যন্ত। এই সময়টা কোনো ক্রমেই আমাদের জাটকা ধরা যাবে না, ক্রয় বিক্রয়, পরিবহন এগুলোর সাথে যুক্ত থাকা যাবে না। এছাড়া এপ্রিল থেকে আগস্ট মাস পর্যন্ত 12 ইঞ্চি বা তার নিচে বোয়াল মাছ, আয়ার মাছ, এই মাছগুলো কিন্তু পরিবহন করা যাবে না, ধরা যাবে না। এটি এর পাশাপাশি রয়েছে যে অনেকে যে মাছ চাষের উদ্দেশ্য ছাড়া অনেক জলাশয়, বিল আছে যে সম্পূর্ণ শুকিয়ে তারা মাছ ধরতে চায়। একটু চিন্তা করে দেখেন, যে বিলটাতে আমরা একটা নার্সিং গ্রাউন্ড হিসেবে কাজ করছে, যেখানে বিভিন্ন রকম মাছ সেখানে থাকছে এই আবাসস্থলে, সেই জলাশয়টা যদি আপনি পুরোপুরি যদি আপনি শুকিয়ে ফেলেন, তাহলে সেখানে মাছ কোথায় লুকাবে? পরবর্তী মাছের যে বংশ জন্ম হবে না। কাজে এই যে আমাদের যে নিয়ম, যেটি সরকার যে নিয়ম, যে বিধিমালা দিয়েছে, এই বিধিমালাটা কিন্তু সকলকে প্রতিপালন করতে হবে। এর পাশাপাশি
আরো কয়েকটি আমি মাছের নাম বললাম, যে আফ্রিকান মাগুর, জি এটি বাংলাদেশে কিন্তু আমদানি করা যাবে না, পুনঃ উৎপাদন করা যাবে না, চাষ, পরিবহন, মজুত কিছুই করা যাবে না। এইরকম ভাবে পিরানা মাছের ক্ষেত্রেও একই জি। অবস্থা, সাকার ফিশের ক্ষেত্রে একই অবস্থা। তো এছাড়া আরো যেটি রয়েছে যে আমাদের আরেকটি কারেন্ট জালের বিষয় আছে, জি যে কারেন্ট জাল কোনো ক্রমে ব্যবহার করা যাবে না। এইগুলোই হচ্ছে আমাদের বিশেষ করে এই যে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, যে এই আইনটা আমাদের প্রতিপালন করতে হবে। আমরা যদি সত্যিকার অর্থে এই মৎস্য সেক্টরটাকে যদি মনে করি যে মাছের উৎপাদন আমরা অব্যাহত রাখবো, আমাদের মুক্ত জলাশয়ে আমাদের মাছের উৎপাদন সেই আগের মতোই জি। আমরা যে মাছে ভাতে বাঙালি এটাকে ঐতিহ্যকে আমরা ধরে রাখবো, তাহলে কিন্তু নিজের মধ্যে থেকে এই সচেতনতা আনতে হবে এবং কোনো ক্রমেই এই বিধিমালার ব্যত্যয় ঘটানো যাবে। মানে এই আইনগুলিকে খুব সম্মানের সাথে নিতে সম্মানের হবে। সাথে আমাদের গ্রহণ করতে হবে এবং আমাদের মেনে চলতে হবে। মুক্ত জলাশয়ে মাছের উৎপাদন হ্রাস পাওয়ার কারণ কি কি? এই যে একটি গুরুত্বপূর্ণ, আপনি যে প্রশ্নটা করলেন যে মুক্ত জলাশয়ে মাছের উৎপাদন বা কিছুটা হলো কমতেছে বা স্থবির আছে, আমরা হয়তো চিন্তা করতে পারি যে পুকুর থেকে যেখানে আমরা মাছ চাষ করছি সেখানে কিন্তু মাছের উৎপাদন আমাদের অনেক বেশি আসছে, অথচ একটা মুক্ত জলাশয় থেকে কিন্তু সেই পরিমাণ মাছ যে হারে আমাদের আহরণ করার কথা সে হারে আহরিত হচ্ছে না। আমি যদি মোটা দাগে কয়েকটি বিষয় তুলে ধরতে চাই, তার প্রধান সমস্যা হিসেবে বলা যায় যে মাছের যে আবাসস্থল যেটি রয়েছে, আমরা আলোচনার মধ্যে এসছে যে মাছের আবাসস্থলটা কোনো ক্রমেই ধ্বংস করা যাবে না। এটি খুব গুরুত্বপূর্ণ। তারপরেও আপনার দেখা যায় যে নদী ভরাট হয়ে যাচ্ছে, খাল বিলগুলো ভরাট হয়ে যাচ্ছে, ভরাট হয়ে গেলে সেখানে পানি কম সময় থাকছে, তাহলে কিন্তু মাছের তার যে বিচরণ, এই বিচরণে কিন্তু ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। এর পাশাপাশি আপনার পরিবেশ, আমরা অনেক সময় দেখছি যে অনেক নদীর পানি দূষণ ঘটছে। এটি গোটা বাংলাদেশে কিন্তু বিভিন্ন নদীতে কিন্তু এই সমস্যাগুলো রয়েছে, খাল বিলে রয়েছে। যত কলকারখানা গড়ে উঠে সেই কলকারখানার যে ময়লা আবর্জনাগুলো, এটি সরাসরি কোনো ক্রমেই পানিতে আসা যাবে না, পানিতে মেশা যাবে না। এই জন্য কিন্তু সরকার আইনও করেছেন যে কলকারখানা যারা ব্যবহার করবেন, কলকারখানা যারা চালাবেন, তাদের কিন্তু এই ময়লা ওয়েস্ট ট্রিটমেন্ট একটা সিস্টেম আছে, সেটি কিন্তু পরিশোধন করার পরে, নিশ্চিত করার পরে কিন্তু পানিগুলো আপনার নদীতে ছাড়তে হবে, বিলে বা খালে বিলে ছাড়তে হবে। তো এই বিষয়গুলো আমার মনে হয় যে যদি যথাযথ প্রতিপালন না করা হয়, তাহলে কিন্তু মাছের উৎপাদন কমতে থাকবে। এর পরেও যে আমরা যে প্রতি বছর যে আমরা মাছ ছাড়ছি, আমরা পোনা ছাড়ছি, রেণু উৎপাদন করে সেটি বিলে আমরা ছাড়ছি, তো এগুলোকে কিন্তু রক্ষা করতে হবে। মাছটা যখন ছাড়া হলো, সেই সময় যদি ফিশারম্যান যদি মনে করে যে আমরা এখন জাল ব্যবহার করে আমরা মাছগুলো ধরে নেব, তাহলে কি এই মাছগুলো কি বড় হওয়ার সুযোগ পাবে? এই মাছগুলো কি আমি যে বিলে ছাড়লাম, এই বিল থেকে তার নদীতে যেতে হবে, সে বিচরণ করবে বিভিন্ন জায়গাতে। বর্ষার সময় পানি যেমন চারিদিকে থই থই করে, মাছগুলো তো এইভাবে সে যদি ফ্রিলি যদি মুভ করতে পারে, তাহলে কিন্তু তার বৃদ্ধিটাও যেমন দ্রুত হবে। এই প্রাকৃতিক পরিবেশের সাথে এখানে কিন্তু দেখেন খাবার দিতে হচ্ছে না, সে প্রকৃতি থেকেই তার যে খাবার নিচ্ছে। এখানে পানির মধ্যে অটোমেটিক্যালি প্রাকৃতিক ভাবে তৈরি হচ্ছে আপনার ফাইটোপ্ল্যাঙ্কটন, জুপ্ল্যাঙ্কটন এবং অনেকগুলো উইড আছে, যে উইড গুলো মাছ কিন্তু সরাসরি এগুলো খায়। অনেক নিউট্রিয়েন্ট আছে যেটা প্রাকৃতিক পরিবেশে আছে, এটা কিন্তু মাছ কিন্তু এখান থেকে অনবরত তারা খাওয়ার সুযোগটা পাচ্ছে। এই বিষয়গুলোকে যদি আমরা গুরুত্ব দিই, তাহলে কিন্তু আপনার এই নদী নালা, খাল বিলে, মুক্ত জলাশয়ে মাছের উৎপাদন কমবে না, বরং বাড়তে থাকবে। ধন্যবাদ। আমি এবার আপনাকে প্রশ্ন করবো যে মুক্ত জলাশয়ের মাছের উৎপাদন বৃদ্ধিতে করণীয় কি কি? এই বিষয়গুলো কিন্তু আমরা এতক্ষণ আলোচনা করে আসলাম যে আমাদের আসলে কি করতে হবে। এখানে আমি খুব সুনির্দিষ্টভাবে যদি বলতে চাই, তাহলে মাছের যে আবাসস্থল আছে, এই আবাসস্থলটাকে রক্ষা করার জন্য যতটুকু যা করণীয়, যেমন নদীর কথা বললে, অনেক নদীর কিন্তু নাব্যতা হারাচ্ছে, তাই না? নদী শাসন যেটিকে বলা হয়, সেটি কিন্তু আমাদের চালু করা উচিত। আপনি দেখবেন যে এই পদ্মা নদীর কথা যদি বলেন, অনেক জায়গাতে চর উঠে গেছে, যেখানে চর পড়ে আছে সেখানে মাছ কিভাবে থাকবে? আমরা কিন্তু জলাশয়ের পরিমাণ কিন্তু আমরা হারাচ্ছি। এছাড়া আমি যেটি মনে করি যে আমাদের মাঠ পর্যায়ে যে আমরা যে রেণুপোনা এবং আমরা যে পোনা ছাড়ছি, এটা আমার মনে হয় যে অপর্যাপ্ত। এটি সরকারকে এখানে গুরুত্ব দেওয়া উচিত, এখানে বরাদ্দ দেওয়া উচিত, যাতে করে আপনার এই প্রতি বছর আমরা যে রেণু বা বিল নার্সারি যেটি করছি, এটি আমার কেন উপজেলায় কেন একটি হবে? এটি উপজেলাতে যে কয়টি বিল আছে, প্রতি বিলেই আমরা একটা করে নার্সারি করি না, সমস্যা কোথায়? তাহলে তো আমার যে জলাশয়গুলো আছে সেগুলোতে মাছে ভরে উঠবে। এর পাশাপাশি আপনি জেনে থাকবেন যে একসময় আমাদের হাওর প্রকল্প বলে একটি প্রকল্প ছিল, যে প্রকল্পের আওতায় কিন্তু আমাদের সিলেট রিজন যে হাওর অঞ্চলগুলো আছে, এখানে কিন্তু আপনার বিল নার্সারি এবং
উন্মুক্ত জলাশয়ে যে পোনা ছাড়ার যে কার্যক্রমগুলো এগুলো কিন্তু ব্যাপকভাবে হয়েছে। আমাদের কিন্তু এখন সেই রকম কোনো ভালো প্রকল্প নেই। তো এই ধরনের একটি প্রকল্প আমি মনে করি যে সরকারের গ্রহণ করা উচিত। তাহলে আমাদের মুক্ত জলাশয়ে আমরা আমাদের যে যে আমরা কাঙ্ক্ষিত যে উৎপাদন আমরা মনে করছি যে হওয়া উচিত, সেই উৎপাদনগুলো কিন্তু হওয়া সম্ভব হবে। আপনি মৎস্য আইনের কথা বলছিলেন, এক্ষেত্রে মৎস্য আইন যদি কোনো কৃষক বা কোনো মানুষ না পালন করে তাহলে তার জন্য কি এটা খুব এটি আমাদের হলো যে সাধারণত যে মৎস্য যে বিধিমালাগুলো আছে আমাদের, বিশেষ করে আমরা এই মৎস্য সুরক্ষা এবং সংরক্ষণ আইনের আওতায় এটি যদি কোনো চাষি বা মৎস্যজীবী বা যে কেউ যদি এটি না মানে, এটি যদি প্রতিপালন না করা হয়, সেক্ষেত্রে 1 থেকে 2 বছর পর্যন্ত জেল হতে পারে এবং 5,000 টাকা পর্যন্ত জরিমানা হতে পারে, অথবা উভয় দণ্ডেই দণ্ডিত হতে পারে। তো এটা কিন্তু আইনের প্রয়োগ। আমরা কিন্তু সহজে আমরা চাই না যে কোনো জনগণ সহজেই আইন ব্যত্যয় করলেও আমরা কিন্তু প্রথমে তাদেরকে বলি, সময় দিই যে আপনারা এটা মেনে চলেন। এটার জন্যই কিন্তু আমি প্রথমে বললাম যে আমরা যে প্রচারণা যে কাজগুলো করছি প্রতিটি জেলা এবং উপজেলাতে, আপনি জানেন যে প্রতি বছরই কিন্তু আমাদের মৎস্য সপ্তাহ পালন হয়, তাই না? জাতীয় মৎস্য সপ্তাহ পালন হয়। সেখানে কিন্তু আমরা ব্যাপকভাবে প্রচার করি যে আসলে যদি আমরা এই মৎস্য সম্পদটাকে রক্ষা করতে চাই তাহলে কিন্তু এই নিয়মটা কিন্তু মানতে হবে। যে নিয়ম যদি একান্তই কেউ না মানে, সেক্ষেত্রে এই নিয়মের এবং আইনের প্রয়োগ তো আমাদের করতেই হবে। সত্যি, আসলে পৃথিবীতে যত আইন সৃষ্টি হয়েছে মানুষের কল্যাণেই, তো আইনটাকে মানার জন্য আমাদের জনসচেতনতার জন্য যে প্রচারণা, এটা আসলে করতে হবে, এটার কোনো বিকল্প নাই। আমি এবার জানবো যে মৎস্য আইন বাস্তবায়নে আপনার সুপারিশগুলি কি একটু? আমার সুপারিশ তো আছেই। সেটি হলো যে আমরা যে মৎস্য আইন বাস্তবায়ন করছি, আপনি জানেন যে এটি উপজেলা মৎস্য কর্মকর্তা যারা রয়েছেন, সহকারী মৎস্য কর্মকর্তা যারা রয়েছেন, জেলা মৎস্য কর্মকর্তা সহ সকলে কিন্তু এই আইন প্রয়োগ করতে পারেন। এখন এটি আমাদের কিন্তু মৎস্য আইন প্রয়োগ করতে গেলে অনেক সময় আমাদের কিন্তু এই ম্যাজিস্ট্রেসির যে পাওয়ারটা, বিশেষ করে মৎস্য আইন প্রয়োগ করতে গেলে মৎস্যের যে জেল জরিমানা যে বিষয়টা, এটি কিন্তু মৎস্য কর্মকর্তাকে দেওয়া উচিত বলে আমি মনে করি। তাহলে মানে কার্যকরী হবে, তাহলে কার্যকরী হবে এবং দ্রুত ব্যবস্থা নেওয়া যাবে। তাছাড়া কিন্তু অনেক সমস্যা হয়। আজকে যাদের উপরে হয়তো ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা দেওয়া আছে, উনি হয়তো অনেক কাজে একসাথে ব্যস্ত থাকেন, আলাদা ডিপার্টমেন্টে সময় দিতে পারেন না। আলাদা ডিপার্টমেন্টের কর্মকর্তা থাকলে তাকে অন্য বিভিন্নভাবে আরো ব্যস্ত থাকতে হচ্ছে। তো এট এ টাইমে আমার যে সময়টা হয়তো আমার মোবাইল কোডটা করা দরকার, আমি কিন্তু সে সময় মোবাইল কোড করতে পারবো না যতক্ষণ না পর্যন্ত উনি সময় দিবেন। তো এটি তড়িৎ গতিতে হবে যদি মৎস্য কর্মকর্তাকে মৎস্য সম্পর্কিত মোবাইল কোডের এই পাওয়ারটা তাকে দেওয়া হয়। অনেক কৃষক দেখলাম যে মাছ আহরণ করার আগে পুকুরে অথবা খালে বিষ প্রয়োগ করেন মাছগুলি একসাথে ধরার জন্য। এই ক্ষেত্রে কি পরিবেশ? এটিও আমাদের অবশ্যই পরিবেশের ক্ষতি হবে এবং এটা আমাদের বিধিমালাতেও বলা আছে যে আপনি বিস্ফোরক কোনো দ্রব্য দিয়ে আপনি মাছ শিকার করতে পারবেন না, এবং আপনি বিষ, যেটি ক্ষতিকারক বিষ, এই ধরনের বিষ প্রয়োগ করে কিন্তু আপনি মাছ আহরণ করতে পারবেন না। এটি আমাদের বিধিমালাতেও বলা আছে। তারপরে দেখা যায় যে অনেকেই এটি না বুঝে অনেকে বিষ প্রয়োগ করেন। অনেকে দেখা যায় যে আমার কাছে এরকম অনেক রেকর্ড আছে যে প্রতিবেশীর পুকুরে বিষ ঢেলে মাছ মেরে দিচ্ছেন বলেন। তো এই যে এই বিষ প্রয়োগের মাছ, এটি কিন্তু আপনার বিধিবদ্ধ নয়। এই জায়গাতে সমাজকে একটু সচেতন হতে হবে। যারা সমাজের যে মানুষগুলো এই অপকর্ম করার সাহস দেখান, তাদেরকে এখান থেকে অবশ্যই বিরত থাকতে হবে। জি, না, একটা তো হলো আমাদের যে বিভিন্ন ফসলে কীটনাশক প্রয়োগ করা হয়, এটা একটা ধরনের বিষ। আর মাছ ধরার জন্য কি কোনো আলাদা এরকম বিষ আছে কিনা, যে মাছটাকে সহজে ধরার জন্য? না, মাছটাকে সহজে ধরার জন্য এরকম নাই। তবে আমরা কিছু রিকমেন্ড করে থাকি যে যেগুলো প্রয়োগ করলে মাছের ক্ষতি হবে না, অথবা মাছও হয়তো দেখা যাবে যে আপনার সে অনেকটা অজ্ঞান হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে, তখন আপনার জাল দিয়ে টেনে আমরা সে মানে এটা মাছটাকে সহজে ধরার জন্য আর কি। আচ্ছা, এই আজকে আমাদের যে বিষয়টা চমৎকার একটা বিষয়, যে আমাদের আজকের বিষয় ছিল মুক্ত জলাশয়ে মৎস্য উৎপাদন বৃদ্ধির মৎস্য সংরক্ষণ আইনের গুরুত্ব, প্রয়োজনীয়তা। এই সমস্ত বিষয়ে কি আপনাদের দপ্তর থেকে কৃষকদের জন্য কোনো প্রশিক্ষণের ব্যবস্থা আছে কিনা? হ্যাঁ, আছে। সচেতন করার জন্য আমরা প্রথমে বললাম যে আমরা লিফলেট, তারপরে ব্যানার, পোস্টার, বিলবোর্ড, এগুলো কিন্তু আমরা স্থাপন করছি শুধু সচেতন করার জন্য। এর পাশাপাশি প্রতিটি উপজেলাতে এবং জেলাতে সুনির্দিষ্টভাবে
আপনার এই এই যাতে আমরা আইন সম্বন্ধে আমরা ট্রেনিং প্রশিক্ষণ দিতে পারি, অনেকগুলো জি। টপিক আমাদের বলা থাকে। যেখানে যেই প্রশিক্ষণের প্রয়োজন আছে সেখানে কিন্তু আমরা সেই প্রশিক্ষণগুলো আয়োজন করে থাকি এবং সেভাবেই কিন্তু আমরা প্রত্যেকটা উপজেলা বা এলাকাতে আমরা কিন্তু মৎস্যজীবীদের এইভাবে আমরা পরামর্শ এবং প্রশিক্ষণ আমরা দিচ্ছি। শুধু তাই নয়, যদি যখন কোনো প্রকল্প থাকে, আমাদের এখন প্রকল্পের সংখ্যা কম, প্রকল্পের আওতায় এমন হয়েছে যে আমাদের যেমন ইউনিয়ন প্রকল্পের কথা আপনারা জানেন, যেটি আগে ছিল, তারপর এনইটিপি প্রকল্প, এটিও আমাদের একটা বড় প্রকল্প ছিল। সেই প্রকল্পের আওতায় আমরা কিন্তু চাষীদেরকে একটানা আবাসিক রেখে এই প্রশিক্ষণ, আবাসিক প্রশিক্ষণ যেটিকে বলা হয়, সেটি 5 দিন 7 দিনের প্রশিক্ষণ আমরা একটানা দিয়েছি। তো প্রশিক্ষণের মাধ্যমে আমরা চাষীদের কিন্তু প্রশিক্ষিত করে থাকছি এবং প্রতি বছর এই কাজগুলো আমাদের করা হচ্ছে। আপনি বলছিলেন যে কৃষকরা সহজে মাছটাকে ধরার জন্য যে মাছকে অজ্ঞান করা হয়, তো এরকম রিকমেন্ড করেন আপনারা? কিছু ওষুধ আছে নাকি? ওষুধ আছে। তো এই ওষুধগুলি প্রয়োগ করার পরে কি মাছের পোনা বা মাছের ডিমের কোনো ক্ষতি হয় কিনা পরবর্তী? না, সাধারণত আমরা এটি বলে থাকি যে আপনার যদি পুকুর প্রস্তুতিতে অনেক সময় রাক্ষসী মাছ থাকে, সে রাক্ষসী মাছগুলো ধরার জন্য অথবা পুকুর প্রস্তুতির জন্য সাধারণত আমরা যখন পুকুর সেচ দেওয়া হয়, অনেকে সেচ দিয়ে শুকায় ফেলেন, অথচ অনেক যদি পুকুরে অনেক বেশি পানি থাকে সেক্ষেত্রে কিন্তু সেখান থেকে পানি সেচ দেওয়া খুব একটা ওয়াইজ হয় না। সেই জায়গাতে আমরা ওইগুলো মাছগুলো বা আগাছা আমাসা মাছ যেগুলো বলে, এগুলো উত্তোলনের জন্য আমরা সাধারণত রিকমেন্ড করে থাকি। আপনার কাছে আরেকটা আমার প্রশ্ন, যে আমাদের কৃষকরা বিশেষ করে আমাদের ধানের জমিতে বা সবজির ফসলে বিভিন্ন কীটনাশক প্রয়োগ করেন, এক্ষেত্রে আসলে পরিবেশের যে ক্ষতি হয় এবং যে মাটির যে মাইক্রো অণুজীবগুলি যেগুলি উপকারী ক্ষতি হয়, কিন্তু আমরা জানি মাছেরও ক্ষতি হয়। কিন্তু এক্ষেত্রে কৃষি বিভাগের সাথে আপনাদের কোনো যৌথ কোনো কার্যক্রম আছে কিনা, যে কৃষকদেরকে এই সমস্ত বিষয়ে একটু উদ্বুদ্ধ করার জন্য? এটি আমাদের যৌথ এখন কোনো কার্যক্রম নাই, তবে এটি যেমন আপনাদের, আমি যতটুকু জানি যে আমাদের ডিপার্টমেন্টে আমাদের অ্যাকোয়াকালচারের ক্ষেত্রে যেমন গুড অ্যাকোয়াকালচার প্র্যাকটিস বলে আমরা একটা অনুষ্ঠান আছে এবং এটা কিন্তু কৃষিতেও আছে। তাদের কৃষির ক্ষেত্রেও তারা, আপনি ভালো বলতে পারবেন, কৃষি চর্চা যেটা, তো যখন আমরা উত্তম কৃষি চর্চা করব সেখানে কিন্তু আমাদের এইটা বলা আছে যে যেমন আপনি উত্তম কৃষি চর্চা যখন করবেন তখন আপনিও যে কীটনাশকটা ব্যবহার করবেন সেটি কিভাবে কতটুকু ব্যবহার করবেন, কতটুকু ব্যবহার করলে শুধু আপনার জন্য এটা কার্যকর হবে, আপনার সবজি বা ধানের জন্য এটি কিন্তু পার্শ্ববর্তীকে হ্যাম্পার করবেন, কিন্তু বলা আছে। আমাদের ক্ষেত্রেও কিন্তু এই বিষয়গুলো বলা আছে। তারপরেও যখন উন্মুক্ত কোনো একটা ফিল্ডে যখন যদি এই কোনো ব্যত্যয় ঘটনা হয়, উত্তম কৃষি প্রযুক্তি বা কৃষি যে বিষয়গুলো আছে এটির যদি ব্যত্যয় ঘটনা হয়, অতিরিক্ত যে কেমিক্যালস, এটি কিন্তু ক্ষতিকর হতে পারে। আমাদের দেখা গেছে যে সাধারণত আপনার নদী নালাতে উন্মুক্ত জলাশয়ে যে মাছ উৎপাদন হচ্ছে, এই মাছগুলো কিন্তু আপনার মাছের মধ্যে কিন্তু এরকম দূষণ পাওয়া যায় না এবং এগুলো কিন্তু নিরাপদ। প্রাকৃতিক উপায়ে যে মাছগুলো তৈরি হচ্ছে, এই মাছগুলো কিন্তু নিরাপদ। এবং আমাদের দেশের যে আমরা পুকুর থেকে যে মাছগুলো উৎপাদন করছি সেগুলো কিন্তু আমরা প্রতি বছরেই এই মাছের গুণগত মান কেমন এটি কিন্তু আমরা দেখার জন্য কিন্তু আমাদের এটি অ্যানালাইসিস আমরা করি, আমাদের ল্যাবরেটরি আছে, সেগুলোতে টেস্ট করা হয়। তো সেগুলোতে দেখা যায় যে মাছের কিন্তু মাছের দূষণের সংখ্যা একেবারে নাই বলতে গেলে। কারণ আপনি দেখবেন যে বাংলাদেশ থেকে যে মাছগুলো আমরা দেশের বাইরে রপ্তানি করছি সেগুলো কিন্তু সবগুলো কিন্তু পরীক্ষা নিরীক্ষা করে তারপরে স্বাস্থ্যকরত্ব একটা সনদ আছে, সেলিব্রিটি সার্টিফিকেট, এটি দিয়ে কিন্তু তারপরে এটিকে বাংলাদেশ থেকে এই সার্টিফিকেটের মাধ্যমে কিন্তু বাংলাদেশ থেকে অন্যান্য দেশে রপ্তানি করা হচ্ছে। আপনি জেনে খুশি হবেন যে শুধু চিংড়ি নয়, চিংড়ির পাশাপাশি কিন্তু সাদা মাছ যেগুলো আছে, রুই, কাতলা, মৃগেল, এগুলো যেগুলো প্রাকৃতিক পরিবেশে যে মাছগুলো উৎপাদিত হয়, এই মাছগুলো কিন্তু আমরা দেশের বাইরে আমরা রপ্তানি করতে পারি এবং এগুলো একটা ভালো চাহিদা আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার মূল্যবান সময় দিয়েছেন বাংলাদেশ বেতার কুমিল্লা কেন্দ্রের পক্ষ থেকে। আপনাকে আবারও ধন্যবাদ। ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন কৃষি বিষয়ক ফোন-ইন অনুষ্ঠান। আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।